আজ আবারও তোমাদের মাঝে দারুণ একটি ঘটনা নিয়ে আসলাম। এখনই আমাকে সাবস্ক্রাইব করে দ্রুত হেডফোন লাগিয়ে নাও। আমি মেডিকেল কলেজে পড়ি। আমি যখন প্রথম বর্ষের ছাত্রী, তখন এক ব্যাংক অফিসারের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামীর বয়স বেশি, রসিকতা নেই বললেই চলে। সারাদিন অফিসে থেকে রাতে বাসায় এসে সেই অফিসের টেনশন নিয়েই ঘুমায়। আমার দিকে তাকানোর সময় তার নেই। তাই এই দিক থেকে আমি অসুখী। আমি তার থেকে মনের মতো আনন্দ পাই না। নিঃসঙ্গতায় কাটছে আমার জীবন। যাই হোক, আমাদের বাসাটা বেশ নিরিবিলি। আমাদের প্রতিবেশীরা কিছুটা দূরে থাকে। মাঝে মাঝে সময় করে আমি ঘুরে আসি। একদিন গেলাম নাইমা ভাবিদের বাসায়। ভাবির হাজব্যান্ড রাকিব ভাই সরকারি চাকরি করেন। ওনাদের একটাই ছেলে আছে, নাম রূপক, ইন্টারে পড়ে। সেদিন নাইমা ভাবি আমাকে বললেন, আমার ছেলে তো এবার এসএসসি পাশ করলো, ওর ডাক্তার হবার ইচ্ছা। আমি বললাম, বাহ, তাহলে ও নিশ্চয়ই ভর্তি কোচিং করছে। ভাবি বলল, তা করছে, কিন্তু বাসায় একজন টিচার থাকলে ভালো হতো। ও তো খুব অলস, তুমি কি ওকে পড়াতে পারবে? আমি এমন প্রস্তাবে কিছুটা অবাক হলাম। নিজে মেডিকেলের ছাত্রী হলেও আমি কখনো ছাত্র পড়াইনি। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই কবে। আমি ইতস্ত বোধ করছি দেখে নাইমা ভাবি বলল, সপ্তাহে 2 দিন এসে 1 ঘন্টার জন্য পড়াটা দেখিয়ে দিলেই চলবে, কি বলো? আমি ভাবলাম, এমনিতেও ছুটির দিনে আমি ফ্রি থাকি, পড়ালে সময়ও কাটবে, আবার ওদের উপকারও হবে। আমি রাজি হয়ে গেলাম। নাইমা ভাবি খুশি হয়ে অনেকটা জোর করেই 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। যদিও আমার টাকার দরকার ছিল না, কিন্তু বিনা পয়সায় কাজ করাবার মানুষ ওনারা নন। ভাবি ওনার ছেলেকে ডাকলেন। একটু পর রূপক চলে এলো। 16-17 বছর বয়স, শ্যামলা মাঝারি উচ্চতা, প্রচুর কথা বলে। ওর সাথে কথা বলে আমার ভালো লাগলো। সে বুদ্ধিমান ছেলে। রূপকের সাথে আলোচনা করে রুটিন ঠিক করে নিলাম। কয়েকদিন পর থেকে আমি রূপককে পড়ানো শুরু করলাম। সে পড়াশোনায় খুব একটা ভালো নয়। ওকে একটা জিনিস 5-6 বার করে বোঝাতে হয়। ওকে আমার পড়াতে পড়াতে মাথা ধরে যায়। তবে রূপক ভালো গল্প করতে জানে। পড়ার ফাঁকে ফাঁকে ও নানা ধরনের গল্প করত। গল্প শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। ধীরে ধীরে ওর গল্পের মাত্রা বাড়তে থাকে। আমি শুনতে শুনতে আঁতকে উঠে বলতাম, আরে সময় পার হয়ে যাচ্ছে তো, এসব বন্ধ করো, এসো এবার পড়ো। যাই হোক, ওর গল্পগুলো শুনতে ভালোই লাগতো। আমিও আমার জীবনের নানা অভিজ্ঞতা ওকে বলতাম। এভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। তবে একটা ব্যাপার আমার মনে খুব খচখচ করতো। আমি ওকে মাঝে মাঝে বিভিন্ন ডায়াগ্রাম এঁকে দিতাম। আঁকানো শেষ করে ওর দিকে তাকাতেই দেখতাম ও আমার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি সম্পূর্ণ অন্যরকম। আমি ভ্রু কোঁচকাতেই ও থতমত খেয়ে যেত। আমি বুঝতাম ও আমার বাগানের মধুভরা ফুলের দিকে তাকাচ্ছে। আমি কিছু বললাম না। আমি সাধারণ টপস আর জিন্স পরে ওকে পড়াতে যেতাম। তবে একদিন মেজাজটা একটু খিচড়ে গেল। এরপর থেকে আমি একটু ভারী কাপড় পরে যেতে থাকলাম। যদিও এতেও আমার শরীরে সে ভালোই বোঝা যেত। তখন আমার বয়স 25 বছর। নিজের প্রতি ভালো যত্ন করতাম। আর পরকীয়ার কথা নতুন করে বলার কিছু নেই। স্বামীরা পাড়ায় মাত্র কয়েক মাস আগে একজনের সাথে খেলায় লিপ্ত হয়েছিলাম। নানা খেলোয়াড়ের মর্দন পিস্টনের ফলে আমি তখন ভরা রসবতী। আমার বড় অবশ্য এসব কিছু জানতো না। যাই হোক, রূপকের আচরণ কিন্তু বদলালো না। বেশিরভাগ সময় হাসি খুশি থাকলেও মাঝে মাঝে ওর আচরণের জন্য কিছু প্রকাশ পেত। আমি আর কিছু করলাম না, না দেখার ভান করে পড়াতে থাকলাম। একদিন ওকে পড়াতে গিয়ে দেখি ও কেমন মনমরা হয়ে আছে। অন্যদিনের মতো গল্পও করছে না। পড়া জিজ্ঞেস করলেও ঠিকমতো উত্তর দিচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কী হয়েছে, মন খারাপ হলো কোন কারণে? ও একটু উত্তেজিত, ওর শ্বাস জোরে জোরে পড়ছে। আমি বললাম, কোনো সমস্যা হয়েছে নাকি? রূপক বলল, না আন্টি, আসলে মা বাবা বাসায় নেই, ঘুরতে গেছে। তুমি গেলে না? আমি ইচ্ছে করে যাইনি। আমি একটু হেসে বললাম, মন খারাপ লাগছে বুঝি? রূপক আমতা আমতা করে বলল, না মানে ওই আর কি। বুঝলাম কোনো কারণে রূপক আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি আর কিছু বললাম না। তারপর রূপকের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেলাম। তাই রূপককে 1 গ্লাস পানি আনতে বললাম। পানি আনতেই আমি খেয়ে নিলাম। একটু পর আমার মাথা ঘোরাতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল। আমি চেয়ার থেকে উঠতেই পড়ে গেলাম। দেখলাম রূপক আমাকে ধরার জন্য উঠল। এরপর আমার কিছু মনে নেই। একটা বিষণ্ণ অনুভূতি নিয়ে ঘুম ভাঙল। দেখলাম আমার হাত আর পা গামছা দিয়ে বাঁধা। আমার শরীরে শুধু সালোয়ার আর কামিজ। পাশে মেঝেতে জ্যাকেটটা পরে আছে। আমার সামনে নিজে সবকিছু উন্মুক্ত করে রূপক দাঁড়িয়ে আছে। আমার মুখ বাঁধা, তাই কিছু বলতে পারছি না। রূপক এগিয়ে এসে বলল, আন্টি, আমি আপনার খাবার পানিতে
ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আপনাকে প্রথম দেখার পর থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। রোজ আপনাকে ভেবে কত কি করি, কিন্তু আজ বাসায় আমি একা। এই কথা ভেবে মাথায় ঝড় বয়ে গেল। তাই আজ এমন করতে হলো। ও আমার মধুভরা ফুলের বাগানে হাত বোলাতে লাগলো। আমি চিৎকার করতে চাইলেও পারলাম না। সে আমার ফুটন্ত ফুলের বোঁটায় স্পর্শ করতে করতে বলল, আন্টি, আমার খেলোয়াড় আপনাকে দেখে লাফালাফি করে। সারাদিন শুধু আপনার মাঠে নেমে খেলতে চায়, আর দেখেন এখনও লাফালাফি করছে। এরপর সে আমার চোখের সামনে তার খেলোয়াড় তুলে ধরল। আমি তো দেখে অবাক। এত বড় খেলোয়াড় আমার হাতের কাছে রেখে নিজের মাঠ বাইরের লোকের কাছে ভাড়া দেয়। এর খবর আগে জানলে আমি নিজের রূপককে জব্দ করে নিজের কাছে সেরে নিতাম। তারপরেও এখন মুখ লজ্জার কারণে কিছু না বলে চুপ করে রইলাম। তখনও আমার হাত পা খুব শক্ত করে বাঁধা। রূপক এবার পায়ের দড়ি খুলে বলল, আন্টি, আপনি সৌন্দর্যের প্রতীক। আপনি ছাড়া আমার মাথায় আর কিছু নেই। এই কথা বলে ও একটানে আমাকে উন্মুক্ত করে ফেলল। মন থেকে না চাইলেও আমি বাধা হাত দিয়ে নিজেকে আড়াল করতে লাগলাম। আমি রূপকের শক্তির কাছে পারলাম না। রূপক এতে আরও মজা নিতে নিতে বলল, আন্টি, লাভ নাই, ছাড়া পাবেন না। আজ আপনার মাঠ আমার। আমি আজ তোমার মাঠেই খেলবো। এরপর সে আমার মুখের বাঁধন খুলে চুমু দিতে দিতে আমার মাঠের লম্বা ঘাসে হাত রাখলো। আমি বেশ লজ্জা পেলাম। বেশ কয়েকদিন হলো ওগুলো কাটা হয় না, তাই ঘন জঙ্গল হয়ে আছে। এবার আমি বললাম, রূপক, কি করছো এসব? ছাড়ো বলছি। আমার মাথা কাজ করছিল না। ওদিকে রূপক আমাকে অনুরোধ করে